আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো নিরাপদে আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে যথারীতি আজকে রবিবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের যে অধ্যায়টা আমি শুরু করেছিলাম আগে, মানে যথারীতি যে অধ্যায়টা তোমাদের পড়াচ্ছিলাম, সেই অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করব। আমি কি পড়াচ্ছিলাম আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম প্রথম পত্রের একাদশ অধ্যায় ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তো এই অধ্যায়ের আমরা ম্যাক্সিমাম অংশটুকুই আমরা পড়ে ফেলেছি। আশা করি তোমরা বাসায় এগুলো পড়ছো এবং আজকে যেটা পড়াবো, যে টপিক্সটা পড়াবো আজকে শেষ অংশটুকু তোমাদের পড়ানোর চেষ্টা করবো এবং চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো আজকে টপিক্স। দেখো, পড়ায় চলে যাই। আমরা প্রথমেই পড়ব ই মার্কেটিং শব্দটা আমাদের কাছে অনেক বেশি পরিচিত। আমরা মার্কেটিং, আমাদের একটি উৎপাদন ব্যবস্থাপনা যে বইটা আছে তোমাদের, সেখানে মার্কেটিং বিশদ আলোচনা আছে। তো মার্কেটিং বিষয়টা হচ্ছে যে ইলেকট্রনিক প্রযুক্তি, এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মার্কেটিং। ঠিক আছে? তো মার্কেটিং হচ্ছে ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে মার্কেটিং কার্যক্রম সুষ্ঠুভাবে করাকে আমরা সাধারণত মার্কেটিং বলে থাকি। আবারও বলছি, সাধারণ যে মার্কেটিং কার্যক্রম, সেই কার্যক্রমটা যখন আমরা ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করি তখন সেটাকে আমরা বলি মার্কেটিং। তাহলে মার্কেটিং বিষয়টা কি? মার্কেটিং হলো যে বাজারে বর্তমানে গ্রাহকদের চাহিদা চিহ্নিত করে পণ্য ও সেবা গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য যথাযথ একটি কার্যব্যবস্থা, যাতে আমার পণ্য আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি এবং আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছানোর সাথে সাথে আমার প্ল্যান যাতে বাস্তবায়ন হয় এবং আমার যে মুনাফা যেটুকু উপার্জনের কথা ছিল, সেই মুনাফাও যেন আমি সুষ্ঠুভাবে উপার্জন করতে পারি। সাধারণত মার্কেটিং কার্যব্যবস্থা সাধারণত বিভিন্ন ওয়েবসাইট, তোমার ইন্টারনেট ব্যবহার করে, ডিজিটাল টেলিফোন, ইমেইলিং এবং টেলিভিশনের মাধ্যমে আমরা দ্রুততম সময়ে ক্রেতার কাছে যে মার্কেটিং সেবা পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে মূলত মার্কেটিংয়ের আসল লক্ষ্য। দ্রুততম সময়ে কিভাবে আমরা গ্রাহকদের কাছে আমাদের সেবাটা পৌঁছে দিতে পারি, এটাই হচ্ছে মার্কেটিংয়ের মূল লক্ষ্য। তাহলে এই যে মার্কেটিংয়ের কথা বললাম, মার্কেটিং আসলে বিজনেস, আমরা যে বিজনেসের অংশ পড়ছি, বিজনেসের একটি সাবসেট বা উপশাখা বলে। বিজনেস বিষয়টা কী ছিল? যে ইলেকট্রনিক একটি ব্যবসায়ের উৎপাদন, বন্টন এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ, বিভিন্ন তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, বিতরণ এবং এর সাথে সংশ্লিষ্ট যাবতীয় কাজ যখন আমি ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করি, তখন সেটাকে আমরা বলি বিজনেস। এবং বিজনেস করতে গেলে আমার গ্রাহকদের সাথে গ্রাহকের মোট চাহিদা কী, তাদের চাহিদা শনাক্তকরণ বা চিহ্নিতকরণ এবং এই গ্রাহকদের চাহিদা শনাক্তকরণের সাথে সাথে এর চাহিদা মোতাবেক বিভিন্ন তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ, এছাড়াও মার্কেট প্লেস নির্ধারণ করে যোগাযোগ প্রতিষ্ঠা, গ্রাহকদের সাথে বিভিন্ন ধরনের যোগাযোগের ব্যবস্থা করা, বিভিন্ন ধরনের বিপণন কার্যক্রমে সহায়তা করা, এছাড়াও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্ত রিলেটেড বিভিন্ন কৌশল নির্ধারণ এবং কীভাবে বিক্রয় কার্যক্রম সম্পাদন করা যায়, এইসব যাবতীয় কাজ আসলে মার্কেটিংয়ের মাধ্যমে করা হয়। তাহলে দেখো, মার্কেটিংয়ের সারসংক্ষেপ আসলে কী দাঁড়ায়? মূলত মার্কেটিংয়ের মূল কথা হচ্ছে এটি একেবারে গ্রাহক সম্পর্কিত। মার্কেটিং বিষয়টা একেবারে গ্রাহক সম্পর্কিত। একটি পণ্য, আমার ব্যবসায় পণ্য শাড়িতে আমার নতুন পণ্য কিভাবে আসলো,
কিংবা নতুন আমার সরবরাহ চেনটা কেমন, এই বিষয় নিয়ে কিন্তু ই মার্কেটিং খুব একটি মাথা ঘামায় না, কিংবা এটার সাথে ই মার্কেটিং খুব একটা জড়িত না। তাহলে ই মার্কেটিংয়ের মূল বিষয় হচ্ছে এটার সাথে গ্রাহক ওতপ্রোতভাবে, মানে গ্রাহক রিলেটেড হচ্ছে আমার ই মার্কেটিং। কীভাবে গ্রাহকের চাহিদা আমি খুঁজে বের করব, গ্রাহকের চাহিদা মোতাবেক পণ্য তৈরি করে চাহিদা মোতাবেক তাদের কাছে পণ্য পৌঁছে দেওয়া পর্যন্ত যে যাবতীয় কাজগুলো আমার প্রযুক্তি ব্যবহার করা হয়, সেটাকে আমরা ই মার্কেটিং বলে থাকি। দেখো তাহলে ই মার্কেটিংয়ের বিষয়টা হচ্ছে, দেখো আমি যদি একটা স্ট্র্যাটেজি বা একটা রেখাচিত্র দিই যে ই বিজনেসের ই বিজনেস স্ট্র্যাটেজি, মানে ই বিজনেসের যে স্ট্র্যাটেজি আছে সেটার মধ্যে একটা প্ল্যান হচ্ছে ই মার্কেটিং পরিকল্পনা। এটার সাথে বিভিন্ন অনেকগুলো বিষয় জড়িত, যেমন চাহিদা বিশ্লেষণ। এটার সাথে আছে চাহিদা বিশ্লেষণ, কার চাহিদা? গ্রাহক চাহিদা। আছে বিভিন্ন প্রতিযোগী বিশ্লেষণ, আমি আগে লিখে নিই তারপরে তোমাদেরকে ব্যাখ্যা বলছি। দেখো ই বিজনেসের যে এখানে যে আমি ছকটা আঁকলাম, ছকটার মধ্যে প্রথমে কি আছে? ই বিজনেস স্ট্র্যাটেজি। মানে আমার ই বিজনেস অনলাইন যে ব্যবসা করার ক্ষেত্রে আমাকে বেশ কিছু স্ট্র্যাটেজি গ্রহণ করতে হয়। সেই স্ট্র্যাটেজির মধ্যে একটি হচ্ছে যে ই মার্কেটিং পরিকল্পনা, যে ই মার্কেটিং বিষয়টা আমি কিভাবে করব। তাহলে ই মার্কেটিং পরিকল্পনার মধ্যে এটার একটা স্ট্র্যাটেজি হচ্ছে ই মার্কেটিং প্ল্যান। সেই ই মার্কেটিংয়ের মূল কাজগুলো হচ্ছে গ্রাহক সম্পর্কিত চাহিদা বিশ্লেষণ, এছাড়াও চাহিদা বিশ্লেষণের পাশাপাশি আমার সমসাময়িক যে সকল প্রতিষ্ঠান আছে যারা অনলাইন ব্যবসার সাথে মানে আমাদের সমান তালে যারা চলে, সেই ক্ষেত্রে সেই প্রতিযোগীদের বিশ্লেষণ করতে হয়। এছাড়াও আমি ভোক্তার কাছে বা গ্রাহকের কাছে পণ্য পৌঁছানোর জন্য আমাকে বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায়ীর বিশ্লেষণ করার প্রয়োজন পড়ে। এছাড়া আছে যে আমার সুযোগ ও ভীতি, মানে আমার যে সুযোগ কিংবা বাইরে থেকে যে বাহ্যিক যে ভীতিটা আছে, আমার পণ্য কতটুকু চলতে পারে, কিংবা বিভিন্ন সুযোগ বা বাধা বিপত্তি যেগুলো, সেটা সুযোগ ও ভীতি বিশ্লেষণও করার প্রয়োজন হয়, যেটা আমরা সব বিশ্লেষণে যেটা বলতাম। আচ্ছা, স্যাপ্ট বিশ্লেষণ। স্যাপ্ট বলতে এখানে বোঝানো হয় অনেক কিছু, যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং কারিগরি বিভিন্ন উপকরণ এখানে বিশ্লেষণ করার প্রয়োজন পড়ে। এছাড়াও বিভিন্ন উপকরণ বিশ্লেষণে করার প্রয়োজন পড়ে। তাহলে দেখো এই ছোট্ট এই চিত্রের মাধ্যমে কিন্তু ই মার্কেটিং বিজনেসের যে মূল কী কাজটা করে সেটা কিন্তু এটার দ্বারা বোঝা যায়। আমি আসলে এগুলো নিয়ে বিস্তর তোমাদের সাথে আলোচনা করা খুব একটা প্রয়োজনে, আমরা অল্প অল্প করে অধ্যায়টা শেষ করব, কারণ এত বিস্তর ভিতর থেকে তোমাদের প্রশ্ন আসে না। তাহলে এই গেল তোমাদের ই মার্কেটিং। আমরা আসলে গত 2টা ক্লাসে এই অধ্যায়ের আরও অনেক কিছু করেছি, যেটার সাথে এগুলো একেবারে অনেক বেশি কাছাকাছি, একেবারে খুব কাছাকাছি, সেজন্য একেবারে বিস্তারিতভাবে তোমাদের পড়ার প্রয়োজন হয় না আসলে। দেখো বেশ কিছু টার্মগুলো, জাস্ট তোমাদের টার্মগুলো জেনে রাখা প্রয়োজন। তারপরে আমরা ই মার্কেটিং বললাম, আর কি ছিল? ই রিটেইলিং। রিটেল কি জানো তোমরা?
মানে একেবারে যে খুচরা, আমরা বলি রিটেল বিজনেসম্যান, তার মানে একটা খুচরা ব্যবসায়ী। ই রিটেলিং হচ্ছে তো এই যে আমরা যে সাধারণ যে ব্যবসার ক্ষেত্রে যে খুচরা ব্যবসার কথা আমরা পড়েছিলাম, খুচরা ব্যবসায়ী কাকে বলে? একেবারে সরাসরি যারা একেবারে ভোক্তার কাছে যারা পণ্য বিক্রয় করে, যারা ভোগের জন্য পণ্য মানে ক্রেতা, যারা সরাসরি ক্রেতার কাছে পণ্য বিক্রয় করে, সেই ধরনের ব্যবসায়ীকে আমরা বলি কি? খুচরা ব্যবসায়ী। ই রিটেলিং বিষয়টা হচ্ছে যথারীতি ইতে ইলেকট্রনিক বোঝায়, আর রিটেলিং বলতে ই রিটেল, মানে এটা পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক রিটেইলিং। দেখো এটা হচ্ছে যে ই কমার্স কিংবা ই বিজনেসের একটি ধরন বলা যায় আসলে ই রিটেলিংকে। এটি এমন একটি ধরন যেখানে কোনো মধ্যস্থ ব্যবসায়ী ছাড়া, দেখো কোনো মধ্যস্থ ব্যবসায়ী ছাড়া ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে সরাসরি একজন ভোক্তার কাছে যখন কোনো পণ্য বা সেবা বিক্রি করা হয়, তখন সেই ধরনের ব্যবসায়িক বা সেই ধরনের লেনদেনকে আমরা বলি ই রিটেইলিং। ঠিক আছে, তার মানে এখানে মূল কথা হচ্ছে ই রিটেইলিং হচ্ছে কোনো মধ্যস্থ ব্যবসায়ী থাকবে না, সরাসরি একজন বিক্রেতা একজন ক্রেতার কাছে পণ্যটা বিক্রি করে। আমরা এটা বিভিন্ন নামে ই রিটেইলিং বিভিন্ন নামে আমরা দেখতে পাই, যেমন ই স্টোর, ওয়েব স্টোর, তারপরে তোমার আছে ইন্টারনেট স্টোর। এরকম অনেকগুলো নামে আমরা সাধারণত ই রিটেইলিংয়ে যে কার্যক্রমগুলো সেগুলো আমরা দেখতে থাকি। ই স্টোর ছাড়াও আমরা ই শপ, ওয়েব শপ, ইন্টারনেট শপ এগুলো নামেও আমরা ই রিটেইলিং কার্যক্রম চলতে দেখে থাকি। তাহলে দেখো একটা সাধারণ ব্যবসায়ের ক্ষেত্রে একজন ক্রেতা কি করে? একজন সাধারণ ব্যবসায়ের ক্ষেত্রে মানে একজন ক্রেতা দোকানে যায়, দোকানে যেয়ে দেখে শুনে তার পণ্যটা ভালো করে দেখে শুনে মূল্য যাচাই করে দাম কষাকষি করে তারপর মূল্য পরিশোধ করে তারপর সেই পণ্য কিনে আমরা বাসায় আসি। কিন্তু ই রিটেইলিংয়ের ক্ষেত্রে এই কাজটা কিন্তু করতে হয় না। সাধারণত ই রিটেইলিংয়ের ক্ষেত্রে যারা ই রিটেইলিং ব্যবসার সাথে জড়িত, মানে আমি যেই পণ্য কিনতে যাচ্ছি তাদের ওয়েবসাইটে ঢুকে আমি ইন্টারনেটে ফরমায়েশ করে আমি আমার পণ্য একেবারে আমার হাতে নিয়ে আসতে পারি। কিভাবে? আমি ইন্টারনেটে অর্ডার প্রদান করব এবং ইন্টারনেটে অর্ডার প্রদান করে ইন্টারনেটে যারা অনলাইনে শপিং করো, যেমন বিভিন্ন ধরনের বাজার করে থাকি আমরা, কাপড় চোপড় কিংবা আমাদের ছোট ছোট নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো, সেগুলো কিন্তু আমরা এখন বর্তমানে কোভিড-19 প্রেক্ষাপটে আমরা কিন্তু এখন অনেকেই ইন্টারনেট নির্ভর হয়ে গেছি। অনেক ছোটোখাটো জিনিস আমরা ইন্টারনেট থেকে এখন ক্রয় করছি। যারা ক্রয় করছো তারা হয়তো বা কিছুটা জানো। ই রিটেইলিং যে বিষয়টা, এখানে তুমি তাদের ওয়েবসাইট কিংবা তাদের পেজে ঢুকে তুমি তাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের যে মূল্য যে তালিকা আছে সেই তালিকা সার্চ দিলেই কিন্তু তোমার এই প্রত্যেকটা প্রোডাক্টের পাশে প্রত্যেকটা প্রোডাক্টের মূল্য এবং সেই প্রোডাক্টের ধরন, প্রোডাক্টটা কেমন সেগুলো কিন্তু উল্লেখ করা থাকে। তো সেগুলো দেখে আমি আমার চাহিদা মতো ফরমায়েশ করতে পারি কিংবা অর্ডার দিতে পারি। তো এই ক্ষেত্রে অনেক সময় যে একই ধরনের পণ্য সরবরাহকারী যে ব্যবসায়ীরা তারা নিজেদের মধ্যে সুবিধা পাওয়ার জন্য তারা সবাই মানে একই ধরনের ব্যবসায়ীরা তারা নিজেরা একটি ওয়েবসাইট, সবাই মিলে একটি ওয়েবসাইট খোলে এবং সেই ওয়েবসাইটে প্রত্যেকটা আলাদা আলাদা ব্যবসায়ীদের তাদের পণ্যের নাম এবং মূল্য দিয়ে দেয় ক্রেতার সুবিধার জন্য, যাতে একজন ক্রেতা একই রকম পণ্য বিভিন্ন কোম্পানির পণ্যের সাথে দামের তারা তুলনা করতে পারে। এতে সুবিধা হয়, একজন ক্রেতা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট দেখে একই প্রোডাক্টের দামগুলো দেখে তারা একটা আইডিয়া নিতে পারে এবং সেই আইডিয়া নিয়ে তারা সেখানে তাদের ফরমায়েশ প্রদান করতে পারে। যে ফরমায়েশ প্রদান করে তারা কিন্তু উল্লেখ করে দেয় তারা কোন কোম্পানির পণ্যটা চাচ্ছে এবং পণ্য চাওয়ার পর তারা ফরমায়েশ পাওয়ার পর কী করতে হয়, ফরমায়েশ পাওয়ার পর যে আমার টাকাটা তাদেরকে যে আমি পেটা করতে হয় মূল্য পরিশোধ পদ্ধতি, এটাও সাধারণত আমরা ইলেকট্রনিক প্রযুক্তিতেই করি। এখন বর্তমানে দেখা যায় যে বিকাশ কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা নগদে বিভিন্নভাবে আমরা তাদের টাকা পরিশোধ করতে পারি।
এবং টাকা পরিশোধ করার পরবর্তীতে তারাও সরাসরি তাদের কোনো গাড়ির মাধ্যমে আমার বাসায় হয়তো বা পণ্য দিয়ে যাবে, নয়তো বা তাদের প্রোডাক্ট তারা যদি দূরের হয় তাহলে পার্সেলের মাধ্যমে আমার বাসা পর্যন্ত সেই প্রোডাক্ট তারা পৌঁছে দেয়। বর্তমান প্রেক্ষাপটে এটা অনেক বেশি হচ্ছে এবং আমাদের দেশে তো এতদিনে আমরা রিটেলিংয়ে কিছুটা অভ্যস্ত হয়েছি, কিন্তু বাইরের দেশগুলো, উন্নত দেশগুলো, পশ্চিমা দেশগুলো সবই কিন্তু এখন দেখা যায় এই রিটেলিং অনেক বেশি জনপ্রিয় হয়েছে। তাদের নিত্য প্রয়োজনীয় এবং বাজার সদাই, কাঁচা বাজার সব কিছুই তারা এই ইন্টারনেটের প্রযুক্তি ব্যবহার করে তারা কেনাকাটা করছে। তো এই গেল তোমাদের রিটেলিং। তো রিটেলিং আমার কিছু এই ছিল রিটেলিং। এছাড়াও আরও কিছু টপিকস আছে এই অধ্যায়ে, সেটা হচ্ছে দেখো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবো। আমরা অনেকগুলো পড়েছি, যেমন কমার্স, বিজনেস। দেখো সিরিয়ালি পড়েছি আমরা বিজনেসের পরে আমরা পড়েছি কমার্স। কমার্সের পরে এখন আমরা কি পড়ছি, মার্কেটিং পড়লাম, এখন পড়লাম রিটেলিং, এখন পড়বো আমরা ব্যাংকিং। সবগুলোতেই কিন্তু দেখো ব্যাংকিং মানে ইলেকট্রনিক ব্যাংকিং। বর্তমান যে সারা বিশ্বে যে যোগাযোগের যে ব্যাপক একটি উন্নতি হয়েছে, তার মধ্যে কিন্তু এই প্রযুক্তি ব্যবহার ব্যাংকের ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন আনছে এবং প্রত্যেকটা ব্যাংকে এখন এই ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করার কারণে ব্যাংকিং খাত অনেক বেশি এগিয়ে গেছে এবং এই এগিয়ে যাওয়ার কারণে আমরা দ্রুততম সময়ে, কম ব্যয়ে আমরা অনেক সেবা তাদের কাছে পাচ্ছি। দেখো ইলেকট্রনিক ব্যাংকিংয়ের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং। এটার অনেকগুলো সুবিধা আমরা এ থেকে পাই। এর মাধ্যমে দেখা যায় দেশের ইলেকট্রনিক ব্যাংকিং সুবিধা কিংবা অনলাইন ব্যাংকিং সুবিধা আর সুবাদে আমরা দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা ব্যাংকিং সুবিধা বা লেনদেন সুবিধা আমরা পেতে পারি, কিংবা শুধু দেশে কেন, দেশ ছাড়াও সারা বিশ্বে আমি এই ইলেকট্রনিক ব্যাংকিং সুবিধা নিয়ে আমি সারা বিশ্বেই আমি লেনদেন সম্পন্ন করতে পারি। তার সাধারণ যে ব্যাংকিং কার্যক্রম, যে কাজগুলো করা হয়, সেই কাজগুলো যখন ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে করা হয় তখন সেটাকে আমরা বলি ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং। তো ইলেকট্রনিক ব্যাংকিংয়ের বেশ কিছু সুবিধা বা ধরন আছে, যেমন ইলেকট্রনিক ব্যাংকিংয়ের জন্য বেশ কিছু ধরন বা সুবিধা আছে। আমি শুধু জাস্ট পয়েন্ট আকারে তোমাদেরকে বলছি, যেমন ক্রেডিট এবং ডেবিট কার্ড। ক্রেডিট ও ডেবিট কার্ড দেখো ব্যাংকিং সুবিধাটা কেন আমাদের একেবারে এতটা আমাদেরকে সুবিধা দিচ্ছে, আমরা সুবিধাগুলো কী সুবিধা পাচ্ছি। যেমন ক্রেডিট ও ডেবিট কার্ড, আমরা কিন্তু এই ক্রেডিট এবং ডেবিট কার্ডের সাথে অনেক বেশি পরিচিত। ডেবিট এবং ক্রেডিট কার্ড হচ্ছে এক ধরনের চুম্বকীয় সাংকেতিক নম্বর যুক্ত এক ধরনের কার্ড, যে কার্ডের মাধ্যমে আমরা সহজেই লেনদেন করতে পারি, টাকা বুথ ব্যবহার করে টাকা পয়সা তুলতে পারি কিংবা কেনাকাটায় আমরা ব্যবহার করতে পারি। আছে তোমার SMS ব্যাংকিং। ব্যাংকিংয়ের আরেকটি সুবিধা হচ্ছে যে আমরা যাদের অ্যাকাউন্ট আছে তোমরা দেখবে অ্যাকাউন্ট থেকে যখন তুমি টাকা উত্তোলন করো তোমার মোবাইলে একটি SMS এসে যায় যে তোমার অ্যাকাউন্ট থেকে এত টাকা এখন ক্রেডিট করা হয়েছে কিংবা ডেবিট হয়েছে। তো টাকা যোগ হোক কিংবা টাকাকে তুমি যদি সেখান থেকে তুলো, দুটাই কিন্তু তোমার SMS-এর মাধ্যমে তুমি সেটা জানতে পারো। এছাড়া আছে ATM বুথ। অনলাইন ব্যাংকিংয়ের একটা অনেক বড় একটি সুবিধা হচ্ছে বা অনেক বড় একটি ধরন হচ্ছে
এটিএম বুথ আমরা দেখবো আমাদের ময়মনসিংহ শহরে বিভিন্ন অনেকগুলো বুথ আছে। সেই বুথে কি করা যায়, এই কার্ড ব্যবহার করে, ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করে আমরা টাকা তুলতে পারি, কিংবা আমাদের হিসাবে অনেক সময় টাকা জমাও দিতে পারি, কিংবা বিভিন্ন বিবরণী, যে হিসাব বিবরণী আমরা এখান থেকে কিন্তু নিতে পারি। এরপরে আছে দেখো আমরা মোবাইল ব্যাংকিং। ইলেকট্রনিক ব্যাংকিংয়ের অনেক বড় একটি ধরন বা সুবিধা, যেটাকে বলি আমরা মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং আমরা মোটামুটি একটু আমাদের ধারণা আছে। যেমন আমরা মোবাইল ব্যাংকে যেমন বিকাশ, এটা অনেক বেশি পরিচিত। বিকাশের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের লেনদেন করে থাকি। দেখো, বিকাশ একটি অ্যাকাউন্ট, যেটা মোবাইলে অ্যাকাউন্ট করা হয়। সেই অ্যাকাউন্টে তোমার ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় না। তুমি সাধারণত এজেন্টের কাছে তুমি এই অ্যাকাউন্ট খুলতে পারো এবং তোমার অ্যাকাউন্টে তুমি টাকা জমা রাখতে পারো, এবং এই টাকা তুমি মোবাইলের মাধ্যমে, মানে বাটন চেপে তুমি তোমার টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারো। এছাড়াও আছে ইন্টারনেট ব্যাংকিং। বিভিন্ন ধরনের ইন্টারনেট ব্যাংকিং বলতে যে শুধু যে তুমি দেশের মধ্যে ইন্টারনালি যে তুমি এই সুবিধাগুলো শুধু পাচ্ছ তা না। এই ডেবিট কার্ড ব্যবহার, ক্রেডিট কার্ড ব্যবহার, তুমি বাংলাদেশে একটা ক্রেডিট কার্ড, তুমি কিন্তু বাইরের দেশেও কিন্তু এই ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারছো, কিংবা তুমি এখানে বসে, তুমি তোমার ঘরে বসে তুমি তোমার ব্যাংকে, তোমার অ্যাকাউন্টে কত টাকা জমা হলো, তুমি ঘরে বসে এই তথ্যটা কিন্তু পেতে পারো। তার মানে ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে যে সুবিধাগুলো আমরা পাচ্ছি, সেটাও কিন্তু এটি এই ইলেকট্রনিক ব্যাংকিং অনেক বড় একটি সুবিধা বা ধরন। তারপর কি আছে তোমাদের অনলাইন এনি ব্রাঞ্চ। অনলাইন এনি ব্রাঞ্চ ব্যাংকিং তথাকথিত বা সাধারণ যে ব্যাংকিং ব্যবস্থা আগে যেটা ছিল, সেটাতে একটা অনেক বড় অসুবিধা ছিল যে আমি যেই ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট খুলেছি সেই ব্রাঞ্চ থেকে আমাকে টাকা তুলতে হতো, কিংবা সেই ব্রাঞ্চ থেকে আমি লেনদেন সুবিধাটুকু শুধু পেতাম। কিন্তু অনলাইন ব্যাংকিং ব্যবস্থাটা যখন অনলাইন ভিত্তিক হয়ে গেল, কিংবা অনলাইন ব্যাংকিং সুবিধা যারা নিচ্ছে, সেই যেই ব্যাংকগুলো ব্যবহার করছে, এই ব্যাংকের অনলাইন ব্যাংকিং সুবিধার কারণে দেখা যায় দেশের যে কোনো প্রান্ত থেকে, তুমি যেই জায়গায় তুমি অ্যাকাউন্ট খোলো না কেন, তুমি যে কোনো ব্রাঞ্চ থেকে তুমি এই অ্যাকাউন্ট ব্যবহার করে, তোমার নাম্বার ব্যবহার করে তুমি টাকা উত্তোলন করতে পারবা, কিংবা বিভিন্ন ধরনের লেনদেন করতে পারবা। তাহলে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের অনেক বড় বেশ কিছু সুবিধা, এছাড়াও আরও অনেক সুবিধা আছে। যেমন পোস্ট সুবিধা, বিক্রয় বিন্দুর সুবিধা যেটাকে বলি আমরা। যেমন বিভিন্ন ধরনের শপিং মলগুলোতে তুমি শপিং করতে গেলে, তুমি ক্রেডিট কিংবা ডেবিট কার্ড আমরা ব্যবহার করি কীভাবে, ওদের একটা পোস্ট মেশিন আছে, তারা ওই কার্ডটা ওই মেশিনে দিলেই তোমার অ্যাকাউন্ট থেকে তারা টাকা কেটে নেবে, সরাসরি তোমার কাছে টাকা নেবে না, তারা পরবর্তী ব্যাংক থেকে সমন্বয় তুলে নেবে টাকা। এইভাবে টুকটাক অনেক সুবিধা আমরা ইলেকট্রনিক ব্যাংকিং, ব্যাংকিং ব্যবস্থাটা যখন অনলাইন ভিত্তিক হয়ে গেল, এই সুবিধাগুলো আমরা পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে আমরা বললাম ই ব্যাংকিংয়ের বেশ কিছু সুবিধা। দেখো, তোমাদের বইয়ে আরেকটা টপিকস আছে, সর্বশেষ টপিকস যেগুলো, সেগুলো হচ্ছে ডেবিট এবং ক্রেডিট কার্ড। ডেবিট এবং ক্রেডিট কার্ড থেকে তোমাদের বড় উদ্দীপক খুব আসে না, তবে এই দুটো টপিকস, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং, এই তিনটা টপিকস থেকে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন দেখা যায় একটা না একটা থাকে, কিংবা ডেবিট ক্রেডিট কার্ড থেকে হয় জ্ঞানমূলক না অনুধাবন, এই অপশনগুলো থেকে তুমি কিন্তু একটা প্রশ্ন পেয়েই যাবা। যেমন আমরা একটু ডেবিট কার্ড নিয়ে আলোচনা করি, যদিও বা কিছুটা আলোচনা করেছি। ডেবিট কার্ড, ডেবিট কার্ড আসলে তোমাদের 1970 সালে ডেবিট কার্ড 1970 সালে কানাডায় সর্বপ্রথম ডেবিট কার্ডের প্রচলন শুরু হয়।
এবং এই প্রচলনটা কেন হয়, কেন শুরু হয়, কিংবা ডেবিট শব্দের অর্থ কী? ডেবিট শব্দের অর্থ হচ্ছে খরচ করা কিংবা কমানো বা বিকলন করা। যেমন ডেবিট কার্ড হচ্ছে যে তোমার জমাকৃত অর্থ থেকে তুমি টাকা খরচ করবে। কীভাবে করবে? তাহলে এটার নাম ডেবিট কার্ড কেন হলো? এটা কার্ড হলো কারণ এটি একটি চুম্বকীয় শক্তি সম্পন্ন সাংকেতিক নম্বর যুক্ত এবং তোমার প্রয়োজনীয় তথ্য সম্বলিত একটি প্লাস্টিকের কার্ড। যে কার্ডের মধ্যে যে পিছনে একটি প্লাস্টিকের মতো একটি চিহ্ন থাকে, কিংবা সিম কার্ডের পিছনে আমাদের যে একটি তার চুম্বকীয় তার সম্পন্ন একটি অংশ থাকে, সে তোমার এই ডেবিট কার্ডের পিছনেও কিন্তু এই অংশটা থাকে। এই অংশটার মধ্যে, এই ফিতাটার মধ্যে তোমার যাবতীয় তথ্য এই ফিতাটার মধ্যে দেয়া থাকে। যাতে এই কার্ডটা যখনই তুমি এটিএম বুথে মেশিনগুলোতে ঢোকানো হয়, তখনই ওই মেশিন কী করে, এই তথ্যগুলো ওই তার যুক্ত যে অংশটা আছে সেটার মধ্যে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো মেশিন সেগুলো পড়ে নেয় এবং তুমি তাকে যেই ডিরেকশন দিবা মেশিনকে, সেই মতে সেই মেশিন তোমার ডিরেকশন শুনে তারাও সেই কাজটা করবে। তাহলে এই তড়িৎ চুম্বকীয় কার্ডের সুবিধা কি? বর্তমানে আমার পকেটে করে টাকা নিয়ে ঘোরার প্রয়োজন হয় না। এই কার্ড মানুষ চেকের পাতা কিংবা সব ব্যাংকে যে টাকা তোলার যে সমস্যা কিংবা সময় সাপেক্ষ এই অসুবিধা থেকে এড়ানোর জন্য এখন কিন্তু এই কার্ডের উপর নির্ভরতা কিন্তু মানুষের বেড়ে গেছে এবং এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এর মাধ্যমে তোমার অ্যাকাউন্টে এখানে ডেবিট কার্ড নাম কেন হয়েছে? কারণ তোমার অ্যাকাউন্টে যেই টাকা তুমি জমা দিবা, সেই জমাকৃত অর্থই তুমি শুধু ব্যবহার করতে পারবে এবং তোমার জমাকৃত অর্থ তুমি যদি এখান থেকে কার্ড ব্যবহার করে টাকা তুলো, তাহলে ব্যাংক কর্তৃক তোমাকে একটি SMS পাঠিয়ে দেয়, সেটা যে তোমার অ্যাকাউন্টে টাকা ডেবিট করা হয়েছে এবং এই ডেবিট করা হয়েছে বলেই এটার নাম হয়েছে ডেবিট কার্ড। এবং এই তড়িৎচুম্বকীয় কার্ড ব্যবহার করে তুমি বিভিন্ন ধরনের কেনাকাটা কিংবা বিল পরিশোধও করতে পারবে, কিন্তু তোমার অ্যাকাউন্টে সে পরিমাণ অ্যামাউন্ট তোমাকে রাখতে হবে। তাহলে এই হলো ডেবিট কার্ড, যেটা 1970 সালে সর্বপ্রথম হয়। আর কি ছিল? ক্রেডিট কার্ড। দেখো, এই ডেবিট কার্ডে কিন্তু অনেকগুলো সুবিধা আছে। আমরা এই ডেবিট কার্ড কোথায় ব্যবহার করি? বিভিন্ন ধরনের এটিএম বুথগুলোতে কিন্তু এই ডেবিট কার্ড ব্যবহার করা হয়। বুথ ছাড়া কিন্তু তুমি এই কার্ড ব্যবহার করতে পারবে না। বুথগুলো কি? বুথ হচ্ছে কি? এটিএম বুথ। এটিএম বুথ এর পুরোরূপ কি? অটোমেটেড টেলার মেশিন, মানে স্বয়ংক্রিয় মেশিন, স্বয়ংক্রিয় গণনাযুক্ত মেশিন, যেটাকে তুমি কার্ডটা আমি এই ডেবিট কার্ড কিংবা এই কার্ডগুলো যখন আমি সেই বুথে ঢোকাবো, সেখানে বুথে কিন্তু কোনো মানুষ থাকে না। দেখা যায় মেশিনে তুমি কার্ড ঢোকাবা এবং মেশিনই তোমার ডিরেকশন অনুযায়ী তোমার সকল তথ্য নিবে এবং তুমি যে ডিরেকশন দিবে এবং ব্যাংক কর্তৃক তোমাকে ডেবিট কার্ডের জন্য 3, 4, 5, 6 ডিজিটের একটি পাসওয়ার্ড থাকে, পিন নাম্বার। সেই পিন নাম্বার তুমি যদি মেশিনে ডিরেকশন দাও, পিনগুলো চাপ দাও, তোমার পাসওয়ার্ড চাপ দাও, তাহলে মেশিন তোমার ডিরেকশন শুনবে। তুমি কি চাচ্ছ, ব্যালেন্স নগদ তুলতে চাচ্ছ না ব্যালেন্স চেক করতে চাচ্ছ, সকল তথ্য সেখানে দেওয়া থাকে। তুমি যেই বাটনে চাপ দেবা, মেশিন সেই কাজই তোমাকে করবে। তারপর দেখা আছে ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডের মতো ক্রেডিট কার্ডও এক ধরনের কার্ড। ব্যাগে বা পকেটে যত টাকা নিয়ে বের হব, পথে নিরাপত্তার কথা কিন্তু আমাকে চিন্তা ফেলে দেয়। আমি পকেটে আমার টাকা থাকা মানে আমার মনে হতে থাকা যে এই টাকা কোনো সমস্যা হতে পারে, ছিনতাইকারী ধরতে পারে। কিন্তু দেখা যায় যদি আমি টাকা না নিয়ে আমি কার্ড নিয়ে বের হই এবং কার্ড আমার কাছে যদি কোনো ছিনতাইকারী আক্রমণ করে, হয়তো সে কার্ড নিয়ে যেতে পারে। আমি যদি পিন নাম্বার না দিই, পাসওয়ার্ড না দিই, তাহলে তো সে কার্ড ব্যবহার করতে পারবে না আসলে। সেজন্য এটা অনেক বেশি নিরাপদ, ডেবিট কিংবা ক্রেডিট কার্ড।
তো ক্রেডিট কার্ড হচ্ছে এটি 1951 সালে দেখো ক্রেডিট কার্ডের প্রচলন কিন্তু কথা হচ্ছে 1951 সালে ফ্রাঙ্কলিন ন্যাশনাল ব্যাংক সর্বপ্রথম 1951 সালে ক্রেডিট কার্ডের প্রচলন তারা করে এবং তারা কেন এই কার্ডের ব্যবস্থা করে এবং এই কার্ডের নাম কেন ক্রেডিট কার্ড হলো। ক্রেডিট কার্ড হচ্ছে যে জমাকৃত মানে জমার ছাড়াও তোমাকে ধার হিসেবে টাকা তোমাকে দিবে। ক্রেডিট শব্দের অর্থ হলো জমা। ক্রেডিট শব্দের অর্থ কি? জমা। ডেবিট কার্ডে যেমন তোমার অ্যাকাউন্টে টাকা থাকলে তারপর সেই টাকা তুমি শুধু অ্যামাউন্টে যে তোমার অ্যাকাউন্টে যেই টাকা আসছে তুমি শুধু সেই টাকা ব্যবহার করতে পারবে, কিন্তু ক্রেডিট কার্ডের পার্থক্যটা হলো এটাই যে তোমার জমা ছাড়াও, তোমার অ্যাকাউন্টে জমা ছাড়াও জমার অতিরিক্ত টাকা তুমি ব্যবহার করতে পারবে। কিভাবে করব? যেমন আমি একটা ক্রেডিট কার্ড, বিভিন্ন ব্যাংকগুলো তারা বিভিন্ন সামর্থ্যবান যারা ব্যাংকের অর্থ পরিশোধ করতে পারবে ওরকম সামর্থ্যবান মর্যাদাবান ব্যক্তিদেরকে এই ক্রেডিট কার্ড তারা দিয়ে থাকে এবং তারা যাবতীয় বিষয় যাচাই বাছাই করেই ক্রেডিট কার্ড দেয় যে তারা যদি টাকা তুলে তাহলে সেই টাকা তারা পরিশোধ করতে পারবে কিনা। এবং দেখা যায় যে আমার আয় অনুযায়ী আমাকে ক্রেডিট কার্ডের লিমিট তারা নির্ধারণ করে দেয়। যেমন তুমি সাপোজ 40,000 টাকা বেতন পাও, কিন্তু তোমাকে এমন একটা কার্ড দিবে যে তুমি সেই এই কার্ড থেকে কত টাকা তুললে তুমি মাস শেষে সেই টাকা আবার অ্যাকাউন্টে জমা দিতে পারো। তার মানে কি তুমি তোমার অ্যাকাউন্টে টাকা নেই, কিন্তু তারপরেও এই কার্ড দিয়ে তুমি বিভিন্ন ধরনের কেনাকাটা কিংবা টাকা উত্তোলন করতে পারবে। পরবর্তীতে তুমি মাস শেষ মানে ধার হিসেবে তোমাকে ব্যাংক ধার হিসেবে টাকাটা দেবে, তুমি পরবর্তীতে মাস শেষে তাদের টাকা তুমি তাদেরকে ইন্টারেস্ট সহ ফেরত দেবে। এটাই হচ্ছে ক্রেডিট কার্ডের সুবিধা। তার মানে জমাতিরিক্ত অর্থ ব্যবহার করার সুবিধা তুমি ক্রেডিট কার্ডের মাধ্যমে পাবে এবং এর মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য তুমি কেনাকাটা করতে পারো। তোমার অ্যাকাউন্টে টাকা জমা না থাকলেও তুমি বিভিন্ন ইলেকট্রনিক পণ্য কিংবা অন্যান্য পণ্য আমি ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনতে পারি এবং পরবর্তীতে সেই টাকা আমি তাদেরকে ব্যাংকে পরিশোধ করে দেব। এবং এটিও একটি তড়িৎচুম্বকীয় সাংকেতিক নম্বরযুক্ত এবং প্রয়োজনীয় তথ্য সম্বলিত একটি প্লাস্টিকের কার্ড, যেটা দেখতে হুবহু ডেবিট কার্ডের মতোই। ঠিক আছে, তাহলে ডেবিট এবং ক্রেডিট কার্ডের মূল পার্থক্যটা কি? মূল পার্থক্য হচ্ছে ডেবিট কার্ডে তোমার অ্যাকাউন্টে টাকা জমা থাকতে হবে এবং জমাকৃত টাকাই তুমি শুধু ব্যবহার করতে পারবা। আর ক্রেডিট কার্ড হচ্ছে তোমার জমাকৃত টাকা ছাড়া তুমি ব্যাংক থেকে ধার হিসেবে টাকা তুমি ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তোমাদের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড, বারবার বলছি, এই দুটো অংশ থেকে তোমাদের অনুধাবন কিংবা জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু থাকে। যেমন একটা কমন প্রশ্ন হলো যে ক্রেডিট কার্ডকে কেন ধার হিসেবে বলা হয় কিংবা ধার কেন বলা হয়, এই প্রশ্নটা একটা খুবই কমন। আরেকটা টপিক ছিল একেবারে লাস্ট টপিক, সেটা ছিল ব্যাংকিং। ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং আমরা অনেক বেশি পরিচিত। আসলে এটা আমরা মনে হয় পড়ার থেকে আমরা প্র্যাকটিক্যাল বেশি এটার সাথে জড়িত। মোবাইল ব্যাংকিং হচ্ছে মোবাইলের মাধ্যমে তোমার ব্যাংকিং সুবিধা পাওয়াটা, মানে তারবিহীন কোনো সুবিধা পাওয়াটা, ব্যাংকিং সুবিধা পাওয়াকে আমরা সাধারণত মোবাইল ব্যাংকিং বলি। মোবাইল ব্যাংকিং করার জন্য তোমার ব্যাংকে যেও আমি অ্যাকাউন্ট করতে পারি, সেই ক্ষেত্রে তোমার মোবাইল যে পার্সোনাল নাম্বার, এটাই তোমার মূল অ্যাকাউন্ট নাম্বার হিসেবে বিবেচিত হয়। আমরা অনেক সময় আবার আমাদের ব্যাংকে যাওয়ারও, এই অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় না, আমরা বিভিন্ন এজেন্টের মাধ্যমেও আমরা এই অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমরা খুলতে পারি। তোমার সাধারণ তুমি যেই মোবাইল নাম্বারটা ব্যবহার করছো সেই নাম্বারটাকেও আমরা অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করতে পারি এবং এটা খোলার জন্য এত ঝামেলাও কিন্তু পোহাতে হয় না।
এজেন্টদের কাছে গেলে তোমার মোবাইল নাম্বার, তোমার এনআইডি কার্ডের ফটোকপি এবং তোমার ছবি দিলেই তারা তোমার একটি অ্যাকাউন্ট খুলে দেয়। এবং এই অ্যাকাউন্টে সুবিধা যে এখানে তুমি এই এজেন্টের মাধ্যমেই তুমি টাকা জমা দিতে পারো, তোমাকে কষ্ট করে ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় না কিংবা লাইন ধরার প্রয়োজন হয় না। এবং ঘরে বসেই তুমি তোমার এই অ্যাকাউন্ট নাম্বারে, মোবাইল অ্যাকাউন্ট নাম্বারে তোমার কত টাকা আছে কিংবা এখান থেকে তুমি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে আমরা লেনদেন করতে পারি। কিংবা এখন বর্তমানে যে ওই যে রিটেলিংয়ের কথা বললাম, আমরা বিভিন্ন ধরনের পণ্য ব্যবসা বা ক্রয়ের ক্ষেত্রেও আমরা মোবাইল ব্যাংকিং এই কিংবা বিকাশ এগুলো ব্যবহার করতে পারি। তাহলে এই মোবাইল ব্যাংকিংয়ের অনেকগুলো সুবিধা আমরা পড়লাম এবং আমরা সাধারণত এগুলো জানি এবং এর প্রয়োজনীয়তা অনেকটাই এখন হয়ে গেছে। কিংবা মোবাইল ব্যাংকিং থেকে আমরা যেমন টাকা ফ্লেক্সি লোড করতে পারি কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারি। বেশ কিছু সুবিধা আসলে আমরা মোবাইল ব্যাংকের মাধ্যমে এখন আমরা নিতে পারি। ওই যে ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা যেমন শপিং করতে পারি, ঠিক একইভাবে মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমেও কিন্তু আমরা বিভিন্ন দোকানগুলো থেকে, বড় বড় শপগুলোতে আমরা কিন্তু এই বিকাশ নাম্বার কিংবা মোবাইল ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বার থেকেও আমরা টাকা লেনদেন করতে পারি। তাহলে এই ছিল তোমার ওভারঅল আমরা ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার অধ্যায়ের যাবতীয় বিষয়। তো আমি আবারও তোমাদেরকে বলছি, অধ্যায়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে যেমন কমার্স, তোমরা যারা ক্লাসটা করছো তারা একটু টুকে নিতে পারো। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমার্স, রিটেইলিং আর এই ব্যাংকিং। এই তিনটা টপিকস কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তিনটা টপিকস থেকে প্রায় তোমাদের উদ্দীপক আসে। আমি আবারও লিখে দিচ্ছি, কমার্স, রিটেইলিং এবং ব্যাংকিং। এই তিনটা অংশ থেকে তোমাদের প্রায় কিন্তু উদ্দীপক আসে এবং এই তিনটা উদ্দীপক ছাড়াও তোমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলোও আমরা ব্যাংকিংয়ের অংশ যেগুলো বললাম, ডেবিট ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং, এই তিনটা থেকে একটা জ্ঞানমূলক কিংবা অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের বরাবরই আসছে এবং আশা করি তোমাদেরও আসবে। তাহলে এই অধ্যায়ের পিছনে যে আমাদের জ্ঞানমূলক কিংবা বোর্ড প্রশ্নগুলো আছে, অনুধাবন, সেগুলো আমরা খুব ভালো করে পড়ে নেব এবং এটা রিলেটেড যে বিগত সালে যে উদ্দীপকগুলো আসছিল সেই উদ্দীপকগুলো আমরা বাসায় সলভ করে ফেলবো। যদি সলভ করতে যেয়ে কোনো কিছু প্রবলেম মনে হয় কিংবা কোনো কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, SMS-এ কিংবা ফোন করবা, কোনো সমস্যা নেই। তো এই অধ্যায়টা আজকের জন্য এখানেই আসলে এই অধ্যায়টা শেষ করে দিলাম। তোমরা অবশ্যই ভালো থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।